আজকে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় এসেছি, যেটা অধুনা খুব আলোচনার মধ্যে চলে এসছে। সেটা হলো যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। এটা আমাদের কারোর কাছেই অপরিচিত নয়। তোমরা সবাই প্রায় বেশিরভাগই কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, তো তোমরা এটা তো ক্লাসে হামেশাই পড়াও, এবং যারা পড়াও না তারাও এটা কোনো না কোনো সময় পড়ে এসছো, যে এটা তোমরা জানো। সিম্পল আর্গুমেন্টের যেটা এখানে মজার জিনিস, যেটা আমাদের কান্টের কাছ থেকে শিখতে হবে। কান্ট তাহলে নতুন কি বললেন, সেই আর্গুমেন্ট তার যে আচ্ছা, এটা হচ্ছে 57th লেকচার অফ দ্য ফার্স্ট সিরিজ অফ কান্টের প্রথম সিরিজের 57তম লেকচার। কসমোলজিক্যাল আর্গুমেন্ট তোমরা বিভিন্ন ফর্মে পড়ে এসছো, একটা অন্তত ফর্মে পড়ে এসছো। তাহলে কান্টের কাছ থেকে অতিরিক্ত কি শেখার আছে? শেখার এটাই যে কান্ট এটার কোন ফর্মটা ধরছেন, কান্ট কিভাবে দেখছেন। একটা খুব কমন ফর্ম সবাই পড়ে এসছো, যেটা নৈয়ায়িকরা দিয়ে থাকেন এবং অনেকেই দিয়ে থাকেন, ইনক্লুডিং নৈয়ায়িক। যেন এই কারণে বলছি যে আমার সামনে যাদের নাম দেখতে পাচ্ছি তারা প্রায় সবাই যাদবপুরে, সবাই বোধহয় যাদবপুরে। তো না, অর্পিতা যাদবপুরের নয়। তো মানে মাস্টার্স বলছি। তো তারা সবাই ন্যায় দর্শনের সাথে, ন্যায় দর্শনের এই আর্গুমেন্টের সাথে পরিচিত। আর্গুমেন্টটা সিম্পল, এটা একটা কজাল আর্গুমেন্ট, একটা ফর্মে। এই আর্গুমেন্টের বিভিন্ন ফর্ম আছে বলেছি, একটা ফর্মে হচ্ছে কজাল আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি? জগতের সবকিছুর কারণ আছে, আমরা দেখি। এখন সবকিছুর কারণ আছে, তাহলে যেখানেই একটা, আচ্ছা, এই আর্গুমেন্টটা নিয়ে রিসেন্টলি খুব একটা আলোচনা চলছে। সেটা তোমাদের ওই কজন দেখেছো কিনা জানি না, যে ওই জাভেদ আখতার আর মৌলানা সাহেবের সেই ডিবেটটা, যেটা নিয়ে প্রচুর তার উপর আলোচনা, পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম আলোচনা চলছে। সম্ভবত মৌলানা সাহেব ওই যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট বলে বলছিলেন, 12-13 বার কন্টিনজেন্সি শব্দটা, 12 বার বলেছেন কন্টিনজেন্সি শব্দটা। তো সম্ভবত তিনি কান্ট দেখেছেন, এবং কান্ট দেখে সম্ভবত তিনি সম্পূর্ণটা বলছেন না, কান্টের যেটুকু ওর আর্গুমেন্টের সুবিধা হয় সেই অংশটুকু বলছেন, কিন্তু কান্ট তারা বলেছেন, হয়তো হয় সম্পূর্ণটা পড়েননি, কিংবা সম্পূর্ণটা পড়েও বলছেন। যাই হোক, কিংবা সেকেন্ডারি সোর্স থেকে কান্টকে পড়েছেন। আমরা তো প্রাইমারি সোর্স থেকে পড়ছি, কাজে আমরা আরো বেশি কান্টের ভেতরে ঢুকে পড়বো। তো তার একটা ফর্ম হচ্ছে কন্টিনজেন্সি ফর্মে নয়, অন্য ফর্মে, কজাল ফর্মে আর্গুমেন্টটা হচ্ছে এই যে জগতের সবকিছুর কারণ আছে, তাহলে এই জগৎটা সাচ এইভাবে চললে তো ইনফাইনাইট রিগ্রেস হবে, অনবস্থা হবে। তাহলে একটা নিশ্চয়ই প্রাইমারি কারণ আছে, সেই কারণটার নাম দিয়েছি গড। তোমার নাম যা খুশি দাও, ইচ্ছা নামটা যা খুশি, নামটা নিয়ে এখানে ইম্পর্টেন্ট নয়। তুমি গড বলো, ঈশ্বর বলো, ফিশ্বর বলো, যা কিছু বলো, এক্স বলো, কিছু একটা আছে যেটা সবকিছুর কারণ বা প্রথম কারণ, যে ইনফাইনাইট রিগ্রেসকে থামায়। তার বৈশিষ্ট্য কি হতে হবে? অন্তত মিনিমাম বৈশিষ্ট্য,
তার বৈশিষ্ট্য হতে হবে যে ইনফাইনাইট রিগ্রেসকে থামানোর ক্ষমতা থাকতে হবে। থামাতে গেলে তার কি লাগবে? তার একটা জিনিস তো লাগবেই, আর যাই লাগুক, তার কোনো কারণ থাকবে না। তার কারণ থাকলে তো ইনফাইনাইট রিগ্রেস থেকেই যাবে। তাহলে এইটা অন্তত লাগবে লজিক্যালি। তাহলে সে কারণ কিন্তু নিজে অকারণ, অকারণে সে আছে, সে বা তিনি হোয়াটএভার, অকারণ। এটা আর্গুমেন্টের মূল কন্টেনশন, মেন কন্টেনশন। এখন এর ব্যাপ্তিটা কি? যা যা কার্য, ওদের আর্গুমেন্টটা, নৈয়ায়িকের আর্গুমেন্টটা হচ্ছে ক্ষিত্যঙ্কুরাদিকং সকর্তৃকম কার্যত্যাৎ ঘটবৎ। ক্ষিতি, অঙ্কুর ইত্যাদি, ক্ষিতি মানে পৃথিবী, অঙ্কুর মানে দ্বনুক, ডায়াড, এইগুলোর ইত্যাদি বলে আরো কিছু যাবতীয় ক্রিয়েটেড অবজেক্ট, সকর্তৃকম মানে তার কর্তা আছে। কর্তা মানে কি? কনসাস ক্রিয়েটার, সচেতন কর্তা। এইবার এখানেও একটা সমস্যা আছে, বলছি তোমাকে আস্তে আস্তে। এটার সঙ্গে থিওলজি যুক্ত আছে। থিওলজি আর্গুমেন্টটা বড় করে ফ্রম ফিলসফি। সচেতন কর্তা আছে কারণ এগুলো সব কার্য। কেউ এটা বলছে না। এখন এর ভেতর থিওলজিতে আরো বড়, অন্তত মানে যেগুলো জুডিও ক্রিশ্চিয়ান থিওলজি, মানে যেগুলোকে অ্যাব্রাহামিক থিওলজি বলা হয়, যেমন ধরা যাক জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এইগুলোতে ক্লেমটা কিন্তু আরো বড়। কি বড়? এখানে ক্লেমটা হচ্ছে, এই আর্গুমেন্টের ক্লেমটা হচ্ছে, যা কিছু কার্য তার কারণ আছে। এটা বলায় একটা জিনিস বোঝা যায় যে এমন কিছু থাকতে পারে যা কার্য নয়, তার কারণ নেই। তো এরকম জিনিস অনেকেই মানেন, নৈয়ায়িকরা তো মানেনি, যেটা কার্য নয় তার কারণ নেই, তার কারণ খুঁজতে যাওয়া বোকার মতো কাজ। যেমন ধরা যাক সামান্য পদার্থ, সমবায় পদার্থ, বিশেষ পদার্থ, পরমাণু, এগুলোর দিক কাল, এগুলোর কোনো কারণ হয় না। এগুলো কার্যই নয়, তো কারণও নেই। কিন্তু জুডিও ক্রিশ্চিয়ান থিওলজির ক্লেমটা আরো বড়। তারা এটার সাহায্যে প্রমাণ করবেন সবকিছুর কারণ আছে। মানে দেশকালও সৃষ্টি করেছেন ঈশ্বর, জগৎ পুরো সৃষ্টি করেছেন ঈশ্বর, কিছু না পেয়ে সৃষ্টি করেছেন ঈশ্বর। এই আলোচনাটা কিন্তু একটা বিশাল ডোমেইনে আলোচনা। আমরা কিছুটা ছড়িয়ে আলোচনা করব, কিছুটা কান্টে ফিরে আসবো, এবং এটা একাধিক একাধিক লেকচার লাগবে এটাকে ওয়াইন্ড আপ করতে। কান্টের আলোচনাটা একদম ওই ট্রান্সেন্ডেন্টাল আলোচনা, ওইটুকু আলোচনার মধ্যে কান্ট সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু এই রিসেন্ট যে আলোচনাটা হয়েছে সেটা সেটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে দেখো, ঈশ্বর, তাহলে আরেকটা প্রশ্ন এখানে এসে গেল, সবকিছুর কারণ আছে, এটা তো ইনফাইনাইট রিগ্রেস হবে। ইনফাইনাইট রিগ্রেস এখানে মেইন ফোর্স, সেটাকে থামাতে হবে। তাই একটা নেসেসারি বিইং আছে, আবশ্যিক সত্তা, যে ইনফাইনাইট রিগ্রেস থামায়। এটা মেইন আর্গুমেন্টের কন্টেনশন। এইবার সমস্যা হলো এই যে তিনি কি করেন। কেউ কেউ বলবেন তিনি
কিছু না পেলে কিছু করতে পারবেন না। যেমন এই আর্গুমেন্ট থেকে এটা প্রমাণিত হয় না জিরো থেকে ঈশ্বর ওয়ার্ল্ড থেকে তৈরি করেছেন। এই আর্গুমেন্ট যদি ধরে নিই ভ্যালিড, আর্গুমেন্টটা প্রচন্ড ভাবে দুর্বল আর্গুমেন্ট, কিন্তু যদি ধরে নিই ভ্যালিড, তাহলে কি প্রমাণিত হয়? কুম্ভকার ঘট তৈরি করেন, তো কুম্ভকার কি কিছু না পেয়ে ম্যাজিশিয়ানের মতন ঘট তৈরি করেন? তা তো করেন না, মৃত্তিকা পেয়ে ঘট তৈরি করেন। কাজে ঘটের কারণ কুম্ভকার মানলাম, কিন্তু কিছু তো পেয়ে তৈরি করতে হবে। দেখো এখানে একটা প্যারাডক্স আছে অফ গড। গড মানলে, এই আর্গুমেন্ট দিয়ে গড মানলে গডকে কিছু পেয়ে তৈরি করতে হবে। তো নৈয়ায়িকরা বলবেন গড তো পরমাণুকে প্রাপ্ত করে পরমাণু থেকে ধনুক তৈরি করেন, কাজেই গড তো কিছু পেয়েই তৈরি করেন, পরমাণু নিত্য, পেয়ে তৈরি করেন। উল্টো দিকের আর্গুমেন্ট হচ্ছে গডকে যদি কিছু পেয়ে তৈরি করতে হয়, অর্থাৎ তৈরি সৃষ্টি করবার জন্য যদি কিছুর ওপর নির্ভর করতে হয়, তাহলে তো গড নির্ভরশীল হয়ে যাবে, ডিপেন্ডেন্ট। তাকে তো আর গড বলা যাবে না যিনি ডিপেন্ডেন্ট। তিনি কিছু না থেকেই উৎপন্ন করবেন। এখন নৈয়ায়িকরা বলেন গড পেয়ে উৎপন্ন করে, ন্যায় বৈশেষিকরা বলবেন কিন্তু তাই গড শুধুমাত্র নিমিত্ত কারণ। যেমন কুম্ভকার নিমিত্ত কারণ, এফিসিয়েন্ট কজ, কিন্তু অন্য কজগুলোও লাগবে। কিন্তু জুডিও খ্রিস্টান বা আব্রাহামিক ট্র্যাডিশনের যে গড, তিনি কিছু পেয়ে তৈরি করেন না, শূন্য থেকে তৈরি করেন। তাই এই যে সবাই বলেন ঈশ্বর ও আল্লাহ তেরো নাম, তার থেকে মিথ্যা কথা আর কিছু হয় না। একেবারে এক জিনিস নয়, আলাদা জিনিস। ঈশ্বর, আল্লাহ, দেবতা, ভগবান, এগুলো সব আলাদা জিনিস। এবং ঈশ্বরের একটা কনসেপ্ট নেই, ঈশ্বর গড একটা কনসেপ্ট নয়, ভিন্ন ভিন্ন কনসেপ্ট। আমি এই কনসেপ্ট গুলো, তোমরা চাইলে আমি ভেতরে ঢুকতে পারি, কিন্তু আমি ঢুকতে চাইছি না এক্ষুনি। আমরা আর্গুমেন্টটার উপর জোর দিতে চাইছি। কনসেপ্ট গুলোই আলাদা। গড আর ঈশ্বর এক জিনিস নয়, যদিও আমরা ট্রান্সলেট করে থাকি। আল্লাহ এক জিনিস নয়। সিম্পল একটা পার্থক্য বললাম, নৈয়ায়িকের ঈশ্বর, ন্যায় বৈশেষিকের ঈশ্বর কিছু না পেয়ে উৎপন্ন করতে পারবেন না, পেয়ে উৎপন্ন করেন। কিন্তু গড, আল্লাহ না পেয়ে শূন্য থেকে উৎপন্ন করেন, আলাদা। এবার ধরো নৈয়ায়িকের ঈশ্বর আর অদ্বৈতের ব্রহ্ম বা ঈশ্বর, ব্রহ্ম ধরো, ব্রহ্মকে, এখন অদ্বৈত বেদান্তে একটা পার্থক্য আছে, ব্রহ্ম একটা কনসেপ্ট, ঈশ্বর আর একটা কনসেপ্ট, কিন্তু পার্থক্যটা কোথায়? ব্রহ্ম যখন জগৎ কারণ, তখন তাকে ঈশ্বর বলা, একই ব্রহ্ম, জগৎ কারণ রূপে সেটা ঈশ্বর। তাহলে ব্রহ্মের একটা স্বরূপ লক্ষণ আছে, সচ্চিদানন্দ স্বরূপ লক্ষণ, আর ওই যে তার ঈশ্বরত্ব, জগৎ কারণত্ব, এটা হচ্ছে তটস্থ লক্ষণ, একই ব্রহ্ম। কিন্তু ব্রহ্ম কি কিছু পেয়ে উৎপন্ন করেন? না, ব্রহ্ম কিছু না পেয়ে নিজেই উপাদান কারণ, নিজেই নিমিত্ত কারণ। নৈয়ায়িক তো তিন রকম কারণ মানেন, সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, নিমিত্ত কারণ। অদ্বৈত বেদান্তিন আবার সমবায়ী কারণ আর অসমবায়ী কারণ এই দুটো মানতে পারবেন না, নৈয়ায়িক ছাড়া আর কেউই মানতে পারবেন না।
তার কারণটা খুব সিম্পল। তার কারণ হচ্ছে অদ্বৈত বেদান্তির পক্ষে সমবায় মানা সম্ভব নয়। কারণ দেখো, সমবায় নিত্য সম্বন্ধ। অদ্বৈত বেদান্তি তো ব্রহ্ম ছাড়া কাউকে নিত্য মানতে পারবেন না, নিত্য সম্বন্ধ স্বীকার করতে পারবেন না। জাতি, নিত্য সম্বন্ধ, এগুলো অদ্বৈত বেদান্তির পক্ষে মানা সম্ভব নয়, যেগুলো নিত্য পদার্থ। তাহলে এগুলো অদ্বৈত বেদান্তি মানতে পারবেন না। তাহলে ওই ব্রহ্ম, একা ব্রহ্মই উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, আলাদা কিছু পেতে হয় না। তাহলে নৈয়ায়িকের ঈশ্বর আর অদ্বৈতের ঈশ্বর একেবারে এক নয়, দুটো একদম আলাদা। এবার ঈশ্বর আল্লাহ 13 নাম, বডি আছে কি? নৈয়ায়িকের ঈশ্বরের বডি আছে বলার সুযোগ আছে, কিন্তু বলেন না। বলতে পারেন পরমাণু ঈশ্বরের দেহ, নিত্য দেহ, বলেন না। অদ্বৈত বেদান্তি তো বলা না বলা সমান, বডি থাকলেও সেটা মায়া। কিন্তু আল্লাহর বডি আছে। তিনি দু হাত দিয়ে অ্যাডামকে তৈরি করেছেন। তিনি একজন পুরুষ আল্লাহ। কেমন করে জানলাম? তার দুটো হাত আছে কি করে? দুটোই ডান হাত আল্লাহর। তো কি করে জানলাম? অ্যাডামকে দু হাতের দুটো ডান হাতে তৈরি করেছেন। আল্লাহ পুরুষ জানলাম কি করে? আল্লাহ পুরুষ জানতে পারলাম এই কারণে যে আল্লাহ, আমি কোরআন শরীফ থেকে বলছি, আল্লাহ দেখো, আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি জাস্ট কনসেপ্টটা বলতে চাইছি, পার্থক্যটা বোঝাতে চাইছি যে আল্লাহ আলাদা জিনিস। আল্লাহ কোনো সন্তান নেই, নিঃসন্তান। যুক্তিটা কি? যেহেতু তার সঙ্গিনী নেই, নিঃসন্তান যেহেতু তার সঙ্গিনী নেই, তিনি অসঙ্গ। অসঙ্গ এই কথাটা কিন্তু অদ্বৈত বেদান্তেও বলা হয়েছে, কিন্তু এই পরের কথাটা বলা হয়নি, যে তিনি নিঃসন্তান যেহেতু তার সঙ্গিনী নেই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পুরুষ। ডাইরেক্ট কোথাও লেখা নেই আল্লাহ পুরুষ, কিন্তু এই কথাটা লেখা আছে। তুমি এটুকু ইনফার্ট করতেই পারো যে পুরুষ। আমার ধর্মীয় বিষয় এখানে আলোচ্য বিষয় নয়, আমি থিওলজিস্ট নই, কিন্তু এখানে খেয়াল করতে হবে যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে কে কি প্রমাণ করতে চাইছেন। দেখো, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, এই যে পরের কথাগুলো বললাম, শুধুমাত্র এইটুকুই প্রমাণ করতে পারে, যদি কিছু প্রমাণ করতে পারে, এটুকুই প্রমাণ করতে পারে একটা ফার্স্ট কজ আছে যার কোনো কজ নেই, ব্যাস, ফুল স্টপ। আর কিচ্ছু প্রমাণ করতে পারে না। পরের কথাগুলো তুমি জুড়ছো, নিমিত্ত কারণ জুড়ছো, শূন্য থেকে উৎপন্ন করে না, শূন্য থেকে উৎপন্ন করে না, এগুলো তুমি জুড়ছো। তার শরীর আছে, এটা শরীর নেই, এগুলো তুমি জুড়ছো, হয়তো অন্য যুক্তিতে জুড়ছো, কিন্তু কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে এগুলো প্রমাণিত হয় না। অর্থাৎ ঈশ্বরের স্বরূপ কি, সেটা ফার্স্ট কজ ছাড়া আর কিছু, যদি এই আর্গুমেন্টটা ভ্যালিড হয়। বারবার কথাটা আমি কারণে বলছি যে আর্গুমেন্টটা আমরা দেখবো যে আর্গুমেন্টটা কিছুই দাঁড়ায় না। একটা কমন সেন্স থেকে দেখবো, তারপর কান্টের দিক থেকে দেখবো। খুব দুর্বল আর্গুমেন্ট। এই যে বাকি জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমার অন্য আর্গুমেন্ট লাগবে প্রুভ করতে, কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে প্রুভ করতে পারবে না। এখানে শুধুমাত্র এইটুকু প্রমাণিত হলো, এই কনসেপ্টগুলো ঈশ্বর, আল্লাহ, এমনকি
গড, এমনকি ঈশ্বর, একটা ঈশ্বরের কনসেপ্ট নেই। আল্লাহর একটাই কনসেপ্ট আছে ইসলামে, একজনই আল্লাহ আছে। কিন্তু সনাতনে একজন ঈশ্বর নেই, মানে বিভিন্ন সিস্টেমের ঈশ্বরের কনসেপ্ট গুলো আলাদা আলাদা। অদ্বৈত বেদান্তের কাছে যা ঈশ্বর, নৈয়ায়িকের কাছে তা ঈশ্বর নয়। এই জন্য উদয়নাচার্য এটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। একদম শুরু থেকেই বলছেন যে দেখো সবাই তো ঈশ্বর মানেন, তাহলে আমি আবার ঈশ্বর প্রমাণ করতে বসলাম কেন? করতে গিয়ে তিনি বলছেন যে আমি যে ঈশ্বর প্রমাণ করছি সেটা অন্য ঈশ্বরের থেকে আলাদা। বলতে গিয়ে তিনি বলছেন যে নৈয়ায়িকের ঈশ্বরের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো বলে দিতে হবে। উনি 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন গ্রন্থে, 5টা স্তবক, 5টা স্তবকের ঈশ্বরের 5টা বৈশিষ্ট্যের প্রমাণ দিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি প্রমাণ করতে পেরেছেন বলে মনে করেন। সে তার ভিতর আমরা ঢুকছি না, সে প্রমাণ প্রচুর ফাঁক আছে, প্রচুর ইন্টারেস্টিং জায়গা আছে, প্রচুর ইন্টারেস্টিং লজিক্যাল ডেভেলপমেন্ট আছে, সেগুলোর ভিতর ঢুকছি না। তাহলে বোঝা যাচ্ছে উদয়নাচার্য নিজেও বুঝছেন যে ঈশ্বর বলতে একটা কিছু বোঝায় সবাই, তা কিন্তু নয়। তাহলে আমায় বলে দিতে হবে ঈশ্বর বলতে কি বোঝায়। এবার ধরো এই কজাল আর্গুমেন্টের ফর্মটা নিয়ে, সবকিছুর কজ আছে, সবকিছুর কর্তা আছে, কজ নয়, কর্তা আছে, মানে এফিশিয়েন্ট কজ, মানে এজেন্ট আছে একজন, প্রডিউসড বাই অ্যান এজেন্ট। তাহলে এই জগতের প্রথম একজন এজেন্ট আছে যে শুরু করেছিল, নাহলে ইনফাইনাইট রিগ্রেস হবে। বাবার বাবা আছে, তাহলে একজন প্রথম বাবা ছিল অ্যাডাম, না হলে ইনফাইনাইট রিগ্রেস হবে। এবার দেখো তো জাভেদ আখতারের যে ওই মৌলানা সাহেবের সাথে যে ডিবেটটা, জাভেদ আখতার অত বোঝা যাচ্ছে বয়স হয়ে গেছে, অত ফিলোসফি টফি পড়েননি। মৌলানা সাহেব আবার ফিলোসফিক্যাল টার্মিনোলজি গুলো শিখে এসছেন, কাজেই তিনি সেগুলো বলতে পারছেন। জাভেদ আখতার সেগুলো ঠিক ধরতে পারছেন না। তিনি ইনসাইটফুল ফিলোসফিক্যাল পয়েন্ট বলছেন, কিন্তু মৌলানা সাহেব সেগুলো ফিলোসফিক্যাল জার্গনের ভেতর সেগুলোকে উড়িয়ে দিচ্ছেন, যেগুলো কোনো রাজ্যের মধ্যেই আনা যায় না। কিন্তু খুব ইনসাইটফুল পয়েন্ট। কেন বলছি বলছি উনি ওই যে কন্টিনজেন্সি কন্টিনজেন্সি বলছেন, জাভেদ আখতার শেষ পর্যন্ত বলছেন ওই আপনার কন্টিনজেন্সি কথাটা তো আমি বুঝতে পারি না, আপনি একটু বাংলা করে বলুন না বিষয়টা কি, মানে বাংলা না, উর্দু করে বলুন না বিষয়টা কি কন্টিনজেন্সি। ওই টেকনিক্যাল শব্দ সাধারণ মানুষ কন্টিনজেন্সি বোঝে না, তো উনি বোঝেন না, উনি পড়েননি। অ্যাকচুয়ালি এর সঙ্গে আরেকটা পয়েন্ট যুক্ত কজাল আর্গুমেন্টের সঙ্গে। দেখো এর সঙ্গে যুক্ত হচ্ছে ডিজাইন। একটা ডিজাইন আছে, ডিজাইন থাকলে ডিজাইনার থাকে। কজাল আর্গুমেন্টটা সিম্পলি দাও, আমি 1 মিনিটে কেটে দেবো। সিম্পলি কজাল আর্গুমেন্ট দাও, টেবিল, চেয়ার, ঘট, পট ইত্যাদির একজন কর্তা আছে, সুতরাং যা কিছু কার্য তার একজন কর্তা আছে। এই তো আর্গুমেন্টটা ফল, যা কিছু কার্য দেখি তার একজন কর্তা আছে। ঠিক আছে, ব্যাপ্তিটা কি করে পেলে? যা যা কার্য তার তার একজন কর্তা আছে। কি করে ব্যাপ্তি প্রতিষ্ঠিত হলো? তুমি দেখেছো যা যা কার্য তার তার কর্তা আছে? পৃথিবীতে কটা জিনিস দেখেছো? পৃথিবীতে 2 রকমের জিনিস হয় সহজ করে বললে। একরকম হচ্ছে আর্টিফ্যাক্টস, মানব নির্মিত বস্তু, আরেক রকম হচ্ছে ন্যাচারাল অবজেক্টস, ন্যাচারাল অ্যান্ড কম্পোজিট অবজেক্টস। এখন যা কিছু কার্য, দুটোই কার্য, পাহাড় পর্বত এগুলোও কার্য, কম্পোজিট অবজেক্ট। নদী, নালা, পাহাড়, পর্বত
পাখির গান সবই কার্য। সূর্যের উদয় সবই কার্য। তুমি ব্যাপ্তি প্রতিষ্ঠা করতে গেলে তোমার ভূয় দর্শন হতে হবে, এবং তোমার কি হতে হবে, যে তোমার পজিটিভ ইনস্টান্স থাকতে হবে, নেগেটিভ ইনস্টান্স থাকতে একটাও থাকলে চলবে না। অর্থাৎ অন্যয় সহচার থাকতে হবে, অন্যয় ব্যভিচার হলে হবে না। ব্যতিরেক সহচার থাকতে হবে, ব্যতিরেক ব্যভিচার থাকলে হবে না। অন্যয় সহচার মানে কি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আগুন থাকতে হবে, একটাও এক্সেপশন থাকলে হবে না। আর ব্যতিরেক সহচার কি, যেখানে যেখানে বহ্নির অভাব সেখানে সেখানে ধূমের অভাব, ব্যতিরেক সহচার। একটাও ব্যভিচার থাকলে হবে না, ব্যতিক্রম থাকলে হবে না। এবার তুমি অ্যাকচুয়াল এক্সাম্পলে এসো, যেখানে যেখানে কার্য সেখানে সেখানে কর্তা লাগবে, এটা কিন্তু লাগলো না। কেন? এই কথাটা তুমি আর্টিফ্যাক্টস এর ক্ষেত্রে পাবে। তুমি তো এক্সপিরিয়েন্স দিয়েই পেয়েছো না, এই ব্যাপ্তিটা প্রতিষ্ঠা করেছো। তুমি আর্টিফ্যাক্টস এর ক্ষেত্রে বলতে পারবে এটা যেখানে যেখানে কর্তা সেখানে যেখানে যেখানে কার্য সেখানে সেখানে কর্তা, যেখানে যেখানে টেবিল সেখানে আমি দেখেছি কর্তা, তাও সব জায়গায় দেখিনি। অনেক টেবিল আছে যেগুলোর আমি কর্তা দেখিনি, ধরে নিয়েছি আছে। কিন্তু যেগুলো ন্যাচারাল অবজেক্টস, একটা ফুল একটা কার্য, তার কর্তা আছে, আমরা দেখেছি এক্সপিরিয়েন্সে। তাই ন্যাচারাল অবজেক্টস এর ক্ষেত্রে কর্তা দেখিনি। এবং কোনটার সংখ্যা বেশি, ন্যাচারাল অবজেক্টস এর সংখ্যা বেশি জগতে নাকি আর্টিফ্যাক্টস এর সংখ্যা বেশি? আমরা তৈরি করেছি বেশি জিনিস না জগতে তৈরি হয়েছে বেশি জিনিস? এটা যদি জিজ্ঞাসা করা হয়, জগতে বেশি পিঁপড়ে আছে আর জগতে বেশি টেবিল আছে, জগতে বেশি করোনার ভাইরাস আছে না জগতে বেশি টেবিল আছে? অবভিয়াসলি ন্যাচারাল অবজেক্টস এর সংখ্যা অনেক বেশি। তাহলে তো ব্যাপ্তি উল্টো দিকে ভারী, যেখানে যেখানে কার্য সেখানে সেখানে কর্তা নেই, এই পক্ষেই ব্যাপ্তি ভারী। আর এখানে তুমি ব্যাপ্তি কি করে স্থাপন করে এলে যেখানে যেখানে কার্য সেখানে সেখানে একজন কর্তা আছে? এটা খুব একটা ছেলে মানুষই যুক্তি, এটা মেইন যুক্তি, কিন্তু এটা ছেলে মানুষই যুক্তি। এটা তুমি প্রমাণ করতে পারবে না, বরং কান্ট যে ফর্মে যুক্তিটা দিয়েছেন সেই ফর্মে যুক্তিটা অনেক বেশি স্ট্রং। এটা ছেলে মানুষই যুক্তি, যে যেখানে যেখানে কার্য সেখানে সেখানে কর্তা আছে। এই ব্যাপ্তি কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না। দ্বিতীয় আর একটা ছেলে মানুষই কারণ হচ্ছে এই, তুমি এর থেকে প্রমাণ করবে কর্তা সবকিছু ক্রিয়েট করেছে। তুমি কি এমন কোন কার্য দেখেছো যেখানে শুধুমাত্র কর্তার দ্বারা ক্রিয়েটেড হয়? ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা কোথায় পেলে? মানে ওই যারা বলবেন কর্তাই সব ক্রিয়েট করেছেন, এমন কোন কার্য দেখেছো যে শুধুমাত্র শুধুমাত্র একজন কর্তা কার্য ক্রিয়েট করতে পারে? তুমি জানো অ্যারিস্টটল 4 রকম কারণ বলেছিলেন, কর্তা ছাড়া আরো 3 রকম কারণ লাগবে। এখন 3 রকম কারণ মানা হয় না, আরো 2 রকম কারণ মানা হয়। 3 রকমের ওই মানে ফোর্থ কারণটা, অ্যারিস্টটলের ফোর্থ কারণটা, ওটা আবার পরবর্তী আর্গুমেন্টের বিষয়, যেটা ওই আইডিয়াল কজ ফোর্থ আর্গুমেন্টের বিষয়। এখন এই আর্গুমেন্টের বিষয় হচ্ছে, তুমি এমন কিছু দেখেছো যেটা শুধুমাত্র কর্তা সৃষ্টি করছে? তাহলে তুমি এটা থেকে ব্যাপ্তি সম্বন্ধ কি করে পেলে? এর থেকে কি করে তুমি ইনফার করছো যে শুধু একজন কর্তা আছেন যিনি জগৎটাকে সৃষ্টি করে দিয়েছেন? এটা তো একটা অদ্ভুত ইনফারেন্স, যার কোনো গ্রাউন্ড নেই। দেখো জাভেদ আখতার মশাই
ফিলোসফিক্যাল টেকনিক্যাল জিনিসটা বলছেন না, জানেন না, বোঝেন না, শব্দগুলো বলতে পারছেন না, কিন্তু পয়েন্টটা ধরতে পারছেন। কিরকম, কিভাবে যারা এই আর্গুমেন্টটাকে সাপোর্ট করবেন, এই আর্গুমেন্ট দিয়ে ক্রিয়েটার প্রমাণ করবেন, তারা কি কায়দাটা করছেন দেখো। মৌলানা সাহেব বলছেন যে আপনি একটা আইল্যান্ডে গেলেন, খুব কমন আর্গুমেন্ট, আপনি একটা আইল্যান্ডে গেলেন, গিয়ে দেখলেন একটা টেনিস বল পড়ে রয়েছে, তো আপনি তো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে তার একটা কারণ আছে, যেহেতু তাতে একটা ডিজাইন আছে, আপনি তো বুঝতে পারবেন। জাভেদ আখতার সাহেব তখন বলছেন, উনি অত টেকনিক্যাল বিষয়টা জানেন না, ডিজাইন, এটসেট্রা, কন্টিনজেন্সি ওসব শব্দ জানেন না, কিন্তু যে পয়েন্টটা বলছেন ফিলোসফিক্যালি খুব সিগনিফিকেন্ট। উনি বলছেন আপনি টেনিস বলটার কথা বলছেন, আইল্যান্ডটার কথা বলছেন না। উনি কথাটার উত্তর দিলেন না, হেসে উড়িয়ে দিলেন, জাভেদ আখতার কিছু জানেন না। কিন্তু জাভেদ আখতার সাংঘাতিক কথা বললেন। কেন? আইল্যান্ডটাও ক্রিয়েটেড অবজেক্ট, কিন্তু আর্টিফ্যাক্ট নয়, ন্যাচারাল অবজেক্ট। সেটারও কারণ আছে, কিন্তু সেটার কর্তা আছে, এটা আমরা ইনফার করি যে কেউ একজন ওখানে আইল্যান্ডটা বানিয়ে দিয়ে গেছে, করি না তো। ওখানে অনেক গাছ আছে, কেউ একজন গাছটাকে বানিয়ে দিয়ে গেছে, এগুলো আমরা ধরি। আইল্যান্ডের পাশে অনেক মাছ আছে, কেউ মাছগুলো বানিয়ে দিয়ে আইল্যান্ডের পাশে বসিয়ে দিয়ে গেছে, এগুলো আমরা ধরি। এই ন্যাচারাল অবজেক্ট গুলো তাহলে কিরকম এক্সাম্পল নিচ্ছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এক্সাম্পল নিলেন মানে আইল্যান্ডের ওপর একটা টেনিস বল রেখে দিয়ে সেই বলটার এক্সাম্পল নিলেন, কিন্তু আইল্যান্ডে যে টেনিস বলটা তো একটা জিনিস, আইল্যান্ডে তো আরো কত জিনিস আছে, পাথর আছে, একটা পাহাড় আছে, একটা নদী আছে, একটা ঝর্ণা আছে, সব ন্যাচারাল অবজেক্ট, গাছ আছে, পাখি আছে। তাহলে একটা জিনিস আমরা জানি ওটার কারণ, ওটা আর্টিফ্যাক্ট, আমরা জানি, কিন্তু এই জিনিসগুলোর থেকে কি সত্যি করে ইনফার করা যায় যেগুলোর একজন কেউ এসে তৈরি করে দিয়ে গেছে, কোনো একজন ওই জিনি এসে তৈরি করে দিয়ে গেছে, আলাদিনের জিনি একটা এসে তৈরি করে দিয়ে গেছে, এরকম আমরা তো ইনফার করি না। কাজেই তোমার আর্গুমেন্টটা, এই যে কজাল আর্গুমেন্ট, এই ফর্মে আর্গুমেন্টটা কিন্তু একেবারেই দাঁড়ায় না, খুব দুর্বল আর্গুমেন্ট। অন্য অনেক ফ্যালাসি আছে, কিন্তু আমি একটুখানি একদিক থেকে বললাম। এইবার আসা যায় কান্টের ফর্মে, কান্টিয়ান ফর্মে, ওই কন্টিনজেন্সি ফর্মে আসা যায়। কান্ট কন্টিনজেন্সি কথাটা ইউজ করেননি, কান্টের ভাষাটা হচ্ছে কন্ডিশনড, কিন্তু কন্ডিশনড মানে কন্টিনজেন্ট। তো ওখানে মনে হয় মৌলানা সাহেব সেকেন্ডারি ডিফারেন্স দেখেছেন, ওই কন্ডিশনটাকে, ওই জন্য অন্য বইতে কন্ডিশন মানে কন্টিনজেন্ট, অন্য বইতে হয়তো কন্টিনজেন্ট বলে লেখা ছিল। কন্ডিশন কথাটা বলেছেন, যেটা আমরা দেখি জগতে যা কিছু আমাদের এক্সপিরিয়েন্স আছে সবকিছু কন্ডিশন। তার মানে কি, এক্সিস্টিং থিংস আর কন্ডিশন, এখানে একটা পার্থক্য করতে হবে। আজকে এটা শেষ হবে না আজকে, কারণ এটা অনেকগুলো দিক বলতে হবে। আমি হয়তো শুধু আর্গুমেন্টটা বললে শেষ হয়ে যেত, কিন্তু তোমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারতে না, যেটা কত দিককে টাচ করে, কতগুলো ইস্যুকে এটা ইনকর্পোরেট করে বা অ্যাকোমোডেট করে বা অ্যাট্রাক্ট করে। সেটা হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্সে যা পাই সেগুলো হচ্ছে সবই কন্ডিশনড। তার মানে কান্ট কি ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলছেন? নৈয়ায়িককে জিজ্ঞাসা করো,
নৈয়ায়িক বলবেন এক্সপিরিয়েন্সে আমরা সামান্যকেও পাই। বৈশেষিকরা বলেন না, বৈশেষিক বলেন সামান্যকে অনুমান করতে হয়। নৈয়ায়িক মানে কান্ট বৈশেষিকদের সঙ্গে যাবেন, নৈয়ায়িকের সঙ্গে যাবেন না, সামান্যের এক্সপিরিয়েন্স হয় না। আমরা জানি কি, আমরা খুব এমফেসিস দিয়ে একটা পয়েন্ট এস্টাবলিশ করেছি যে কান্টের কাছে হচ্ছে এক্সপিরিয়েন্সে যা আসে তা হচ্ছে পার্টিকুলার, জেনারেল এক্সপিরিয়েন্সে আসে না। জেনারেল দুটো উপায়ে আসে, একটা হচ্ছে জেনারেলকে আমরা আরোপ করি পার্টিকুলারের ওপর, দুটো উপায়ে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমরা ওটাকে জেনারেলাইজ করে পাই, যেমন ব্যাঘ্রত্ব পেয়েছি, অনেক বাঘ দেখতে দেখতে ব্যাঘ্রত্ব পেয়েছি, যেমন ভাবে এমপিরিসিস্টরা বলেন ওইভাবে কিছু জিনিস পাই। আর কিছু সামান্য আছে যেগুলো পিওর, যেগুলোকে ক্যাটেগরি বলেছেন, সেগুলো আরোপ করি আমরা। কোনোটাই এক্সপিরিয়েন্স থেকে আসে না, এগুলো সবই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এক্সপিরিয়েন্সের বিষয়টা হচ্ছে সেন্সিবিলিটির বিষয়, ইনটুইশন। কাজে আমি জগতের থেকে যা পাই, জগতে যা আছে সবই পার্টিকুলার। ক্লিয়ার? একদম বৌদ্ধ মত, জগতে যা আছে সবই পার্টিকুলার। এবং একেবারে বৌদ্ধ মত, জগতে যা আছে সবই কন্ডিশনড। নৈয়ায়িকরাও কিন্তু এটা খেয়াল করেছিলেন, পুরোপুরি এই পয়েন্টটায় আসতে পারেননি, কিন্তু সামহাও খেয়াল করেছিলেন। তোমরা খেয়াল করে দেখো, নৈয়ায়িকরা কিন্তু বলেছেন সামান্য কথা। যেহেতু তোমরা বেশিরভাগই হয়তো সবাই যাদবপুরেরই, এক মিনিট আমি দরজাটা খুলে দিই। খাবো না, চা খাও। তোমরা ন্যায় জানো কিছু, তো সেখানে দেখো ওরা সামান্য মানেন, কিন্তু সামান্য আর ব্যক্তি, সামান্য থাকে ব্যক্তিতে। এবার খেয়াল করে দেখো ব্যক্তি কে হয়, মানে কোন কোন পদার্থ ব্যক্তি হয়। দ্রব্য, গুণ, কর্ম, তিন রকম জিনিস ব্যক্তি হয়, তাতে সামান্য থাকে। এবং এই ব্যক্তিগুলো কজাল চেনে রয়েছে, বাকি জিনিসগুলো কিন্তু তারা সেই অর্থে অস্তিত্ব, কারণ সত্তা সামান্য, সত্তা একটা সামান্য পদার্থ, সত্তা এই তিনটে জিনিসে এক্সিস্টেন্স, এই তিনটে জিনিসে থাকে, দ্রব্য, গুণ, কর্ম। তাহলে এবার এর মানে আমি এটা করতে চাইছি না যে নৈয়ায়িক সত্তার বিভিন্ন স্তর মানে, কিন্তু দেখো তবু একটা সূক্ষ্ম পার্থক্য করেন। বাকি সামান্য অস্তিত্বশীল, বিশেষও অস্তিত্বশীল, সমবায় অস্তিত্বশীল, অভাবও অস্তিত্বশীল, কিন্তু তাতে সত্তা থাকে না। অর্থাৎ দ্রব্য, গুণ, কর্ম যে অর্থে অস্তিত্বশীল, ঠিক সে অর্থে অস্তিত্বশীল নন। তার মানে এরকম নয় যে রিয়েলিটির বিভিন্ন টিয়ার স্বীকার করেন, যেমন বৌদ্ধরা স্বীকার করেন, অদ্বৈত বেদান্তি স্বীকার করেন, সেরকম নয়। একই স্তরে, কিন্তু একই স্তরে ওইগুলো আছে, কিন্তু ঠিক ওই অর্থে, সৎ অর্থে আছে না। সহজ কথায় বললে, মানে এবার কান্টের ভাষায় যদি এটাকে, নৈয়ায়িক এটা খেয়াল করেছিলেন যে এরকম জিনিসটা হয়। এখন কিন্তু তারা আবার এমন জিনিসও মানেন, এই দ্রব্যের মধ্যেও পরমাণু মানেন, আকাশ মানেন। কান্ট সেসব মানেন না, বলে এক্সপিরিয়েন্স সব ধর মানেন না। মানে কান্ট কি এগুলো অস্বীকার করেন? না, এক্সপিরিয়েন্স এগুলো পাওয়া যায় না, ওরাও বলেন এক্সপিরিয়েন্সে পাওয়া যায় না, ওগুলো ইনফার করতে হয়।
কান্ট বলবেন হ্যাঁ তাই, তাকে এখানে একই সঙ্গে কান্টের মতনই কথা হচ্ছে। ওগুলোকে ইনফার করতে হয়, ওগুলো ইনফারেন্সের মাধ্যমে আসে, ওগুলো এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না। বিভু পদার্থ, বিভু দ্রব্য এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না, আবার যেগুলো অনুপরিমাণ পদার্থ সেগুলো এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না। তাহলে এক্সপিরিয়েন্সে আমাদের মধ্যম পরিমাণ পদার্থ ধরা পড়ে, যেগুলো কার্য কারণ শৃঙ্খলে আবদ্ধ। অর্থাৎ এক্সপিরিয়েন্সে তাই ধরা পড়ে যা কন্ডিশন। সহজ কথায় কান্ট এখানে দেখো একেবারে একমত, কন্ডিশন জিনিস ছাড়া আমি এক্সপিরিয়েন্সে কিচ্ছু পাই না, বাকি সবকিছু আমি ইনফার করতে পারি, পজিট করতে পারি। কিন্তু ডাইরেক্ট অভিজ্ঞতা দিয়ে ধরা পড়বে না। এইখানেই কন্টিনজেন্সির প্রসঙ্গটা এসে পড়ে। আমি যা কিছু এক্সপিরিয়েন্সে পাই সেগুলো হচ্ছে কন্টিনজেন্ট, মানে কান্টের ভাষায় কন্ডিশনড। তোমরা এটা থার্ড অ্যান্টিনমিতে জাস্ট কিছুদিন আগেই শিখে এসছো বা পড়ে এসছো। সেটা হচ্ছে যে এই সবকিছু কন্ডিশনড, এই যে একটা ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাচ্ছে, তা সেটাকে থামাতে গেলে আমার একটা আনকন্ডিশনড নেসেসারি এক্সিস্টেন্স লাগবে। যেটা স্টার্টিং পয়েন্ট। কান্টের এখানে ওইখানেই আমরা আপত্তিগুলো জেনেছিলাম যে এখানে মেইন আপত্তি কি হবে, এখানে আরো কিছু যোগ করছেন। মেইন আপত্তি হচ্ছে কান্টের কাছে প্রথম কথা হচ্ছে কোনো এক্সিস্টেন্স নেসেসারি হতে পারে না, সেটা আমরা আগের দিনই মানে 56 লেকচারেই দেখে এসেছি। 56 লেকচার মানে যেখানে আমরা অন্টোলজিক্যাল আর্গুমেন্টের রেফিউটেশন বলছিলাম, সেইখানে আমরা দেখে এসেছি যা কিছু এক্সিস্ট করে সেটা কন্টিনজেন্ট, সেটা এক্সিস্ট নাও করতে পারতো। The principle is that you cannot define anything into existence. কোনো কিছুকে এক্সিস্টেন্স এর একটা কারণ হচ্ছে এই, কান্ট আগেই বলেছেন যে মনে করো যে নেসেসিটি কোনো ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য নয়, নেসেসিটি হচ্ছে জাজমেন্টের বৈশিষ্ট্য। জাজমেন্ট নেসেসারি হয়, এটা আমরা ওয়ার্ল্ডের উপর আরোপ করি, কিন্তু ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য নয়। কাজেই এক্সিস্টেন্স যেটা ওয়ার্ল্ডের জিনিস, সেটা কখনো নেসেসারি হতে পারে না। ক্লিয়ার আর্গুমেন্ট। যদি আমরা এটা মেনে নিই কান্টের আর্গুমেন্ট যে জাজমেন্ট, এবং কান্ট তার পক্ষে যুক্তি দিয়েছেন জাজমেন্ট নেসেসারি হয়, আগের দিন আমরা দেখেছি এক্সিস্টেন্স নেসেসারি হয় না, এটা যদি আমরা মেনে নিই তাহলে তো এখানে পরের পয়েন্টটা নেসেসারি এক্সিস্টেন্স বলে কিছু আছে, এটা কিছুতেই কান্টের ফিলসফিতে সিদ্ধ করা যাবে না, কান্ট তাকে রেফিউট করবেন। কিন্তু আমরা আগের পয়েন্টে একটা জিনিস বলি যে তুমি এই যে কজাল ফর্ম অফ আর্গুমেন্ট, সেখানে একটা পয়েন্ট আমরা পরিষ্কার করিনি আমি, যে আমরা ওইটা বলছিলাম যে এমন তুমি তো কজাল এক্সপিরিয়েন্স থেকে তুমি যাচ্ছ এক্সপিরিয়েন্সের কন্ডিশন, কজাল কন্ডিশন থেকে তুমি যাচ্ছ অ্যাবসলিউট কজাল কন্ডিশন, সেটা একটা এক হতে হবে তাকে, বিভিন্ন হলে অনেক ওয়ার্ল্ড তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা এখন তো মাল্টিভার্সের কথা শুনে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু তখনকার মানুষ ওরকম ভাবতে পারতেন না, বা এখনো বহু মানুষ ওর থেকে ভাবতে পারেন। কিন্তু তুমি কোনো কিছুই দেখবে না একটা কন্ডিশন থেকে তৈরি হয়। তুমি এই প্রিন্সিপালটা কোথায় পেলে যে সবকিছুর একটা কজাল কন্ডিশন আছে আলটিমেট?
এটা তুমি কোথা থেকে ডিরাইভ করলে? কোনো এক্সপিরিয়েন্স তোমায় এরকম দেয় না। এক্সপিরিয়েন্স বাইরের কোথা থেকে পেয়েছো? এক্সপিরিয়েন্সের বাইরের কোথা থেকে পেলে সেটা ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হবে না। ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হতে গেলে আমি কল্পনা করে নিয়েছি সোনার পাহাড়, ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হয় না। ওয়ার্ল্ড থেকে আমার এক্সপিরিয়েন্স থেকেই কোনো প্রিন্সিপাল পেলে সেটাই ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হয়। আপনার এই প্রিন্সিপাল গুলো এক্সপিরিয়েন্সের থেকে ডিরাইভড হয়, প্রুভড হয়। তারা যদিও আপনারাই, কিন্তু প্রুভড হয় এক্সপিরিয়েন্স থেকে। তাহলে এই যে একটাই কজ থাকবে, এটা কোনো এক্সপিরিয়েন্সের দ্বারা সাপোর্টেড হয় না। এমন একটা জিনিস দেখাতে পারবে না ওয়ার্ল্ডের যেটা একটাই কজ থেকে উৎপন্ন হয়। কাজে গড শূন্য থেকে সব তৈরি করে দিলেন, এটা হয় না। সঙ্গে সঙ্গে তুমি বলবে যে তাহলে সিঙ্গুলারিটি থেকে কি করে ওয়ার্ল্ড তৈরি হলো, একটাই কজ থেকে কি করে ওয়ার্ল্ড তৈরি হলো? তখন তোমার মানতে তো অসুবিধা হয় না। একটা পার্থক্য আছে, সামান্য কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। গড থিসিসের সঙ্গে আর সিঙ্গুলারিটি থিসিসের, মানে গড থিসিস আর সিঙ্গুলারিটি থিসিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। একটা হচ্ছে রিলিজিয়াস ডগমা, আর একটা হচ্ছে সায়েন্টিফিক থিওরি। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? রিলিজিয়াস ডগমার দুটো বৈশিষ্ট্য আছে যেটা সায়েন্টিফিক থিওরি নেই। রিলিজিয়াস ডগমা ইজ অ্যাবসলিউট, ইররেফিউটেবল অ্যান্ড অল পারভেসিভ। রিলিজিয়াস যেটা ডগমা সেটা সবকিছুর উত্তর দেয়, শেষ উত্তর দিয়ে দেয়, এবং সেটা অখণ্ডনীয়। সায়েন্টিফিক থিওরি এবং রিলিজিয়াস থিওরি সবকিছুর এক্সপ্লানেশন দেয়, কিন্তু সায়েন্টিফিক থিওরির সমস্যাটাই সায়েন্টিফিক থিওরি ফ্যালিবল, মানে ফ্যালিবল, করিজেবল, মানে রেফিউটেবল, খণ্ডনযোগ্য। রিলিজিয়াস থিওরিকে খণ্ডন করা সম্ভব নয়। এবং it is refutable and it doesn't answer all questions. তার মানে সায়েন্টিফিক থিওরি কি বলে? আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি, আমার কাছে সব প্রশ্নের উত্তর নেই, এটা বলে। সত্যি করেই এই প্রশ্নটা থেকে যায়, সিঙ্গুলারিটি থেকে কি করে এলো? সায়েন্টিফিক থিওরি বলে আমরা উত্তর নেই, উত্তর দিতে পারিনি, তবে আমরা ভবিষ্যতে আরো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হলে কিছু উত্তর দেবো, হয়তো আমাদের থিওরি চেঞ্জ করতে হতে পারে। কিন্তু গড থিসিস সেটা চেঞ্জ করার মতন জিনিস নয়। তার কাছে সব উত্তর আছে, তাকে রেফিউট করা যায় না। কাজে সায়েন্টিস্টকে যখন জিজ্ঞাসা করা হবে সিঙ্গুলারিটি থিওরি থেকে, সিঙ্গুলারিটি থেকে সবকিছু এলো কি করে, সায়েন্টিস্ট বললো সত্যি করে আমরা জানি না, এই জায়গাটা আমাদের গ্যাপ আছে, এক্সপ্লানেটরি গ্যাপ আছে। একটা জিনিস থেকে ক্রিয়েট কি করে হয়, কি করে, কেন ওই মোমেন্টেই ক্রিয়েট হলো? ক্রিয়েশনটাকে ইগনাইট করলো কে? এই জাতীয় যদি প্রশ্ন তোলা হয়, উত্তর নেই সিঙ্গুলারিটি থেকে। বিগ ব্যাং হলো, সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং হলো, কেন হলো? কজ ছাড়াই হয়ে গেল বিগ ব্যাং। সেই কজটা কি? সিঙ্গুলারিটির কাছে কোনো উত্তর নেই এখনো পর্যন্ত। তারা বলবেন আমরা জানি না। এবার গড থিসিসকে জিজ্ঞাসা করো, উত্তর কি? গডের ইচ্ছা হলো, ব্যাস। করোনা কেন হলো? গডের ইচ্ছা হলো। সবকিছুর পারফেক্ট এবং আলটিমেট এবং ইররেফিউটেবল উত্তর আছে।
এখানে বলা হয়, এখানে যে আর্গুমেন্টটা দাঁড়ায় তার মানে দেখো, তুমি যত সায়েন্টিস্ট যত এই কজাল এক্সপ্লানেশন দিতে পারছেন, যেখানে যেখানে করোনা কেন হলো, আগে তো শীতলা মায়ের দয়া হতো পক্স হলে, যখন তার ভাইরাসটা আবিষ্কার করা গেল তখন শীতলা মায়ের আর কাজ রইল না, তখন আবার অন্য জায়গায় বসাতে হবে। কাজে যেখানে যেখানে তুমি এক্সপ্লানেটরি গ্যাপ দেখবে সেখানে সেখানে তুমি গডকে বসিয়ে দেবে। একটা সহজ এবং খুব কনভিনিয়েন্ট, খুব আরামদায়ক একটা এক্সপ্লানেশন, সব এক্সপ্লেন করে দেয়। আর তোমার অত খুঁজে ল্যাব খুলে পক্সটা কোন জার্ম থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, সব করার দরকার নেই। গড করেছে, তুমি মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে বা ওখানে গিয়ে দোয়া পুজো এসব যা করার করো, তোমার হয়ে যাবে, সব সেরে যাবে। এখানে এই আর্গুমেন্টটাকে বলা হয় গড অফ গ্যাপস আর্গুমেন্ট। যেখানে যেখানে এক্সপ্লানেটরি গ্যাপ দেখবে সেখানে সেখানে তুমি গডকে বসিয়ে দেবে। সত্যি করে সিঙ্গুলারিটিটা থেকে কি করে ওয়ার্ল্ড তৈরি হলো সায়েন্স এটার ব্যাখ্যা নেই, গড তৈরি করেছে। তাহলে গড পক্সের থেকে, হামের থেকে, করোনার থেকে হাত ধুয়ে ফেলেছেন, সেসব জায়গায় গডের আর কোনো জায়গার কাজ নেই, আগে সব ছিল। ইনফ্লুয়েঞ্জার থেকে হাত ধুয়ে ফেলেছেন, আর কিছু করতে পারছেন না সেখানে। এবার খুঁজছেন কোথায় গিয়ে বসবো, এবার গডকে বসাবে তুমি কোথায়? তুমি গডকে খুব পছন্দ করো, কোথায় বসাবে? যেখানে যেখানে সায়েন্টিফিক এক্সপ্লানেশন নেই সেখানে সেখানে তুমি গডকে বসিয়ে দেবে কজাল কন্ডিশন হিসেবে। তাহলে কজাল আর্গুমেন্টটা এইভাবে ট্রাঙ্কেটেড হচ্ছে, এটা আরেকটা ফর্ম অফ কজাল আর্গুমেন্ট, যেখানে ট্রাঙ্কেটেড ফর্ম অফ কজাল আর্গুমেন্ট। তুমি খুঁজে বেড়াচ্ছ সায়েন্সে কোথায় কোথায় এক্সপ্লানেশন নেই, ওটা গডের জন্য হয়েছে, গড করেছেন। রিসেন্টলি তোমরা জানো একটা কন্ট্রোভার্সি হচ্ছে, যে একজন খুব নাম করা ভারতবর্ষের মিউজিক কম্পোজার কাজ পান না। তিনি একটা বিশেষ ধর্ম থেকে কনভার্ট হয়ে আরেকটা ধর্মে গেছিলেন এবং তিনি সেই ধর্মেই আছেন। তার বক্তব্য হচ্ছে তার ধর্ম দেখে কাজ দেওয়া হয় না। তিনি নিজে কতটা স্পষ্ট করে বলেননি, কিন্তু তার হয়ে তিনি বর্তমানে যে ধর্মাবলম্বী সেই ধর্মের, দেখো এখানে আমি কারোর নাম বলছি না এই কারণে যে কাউকে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট কারোর সম্পর্কে করা ঠিক নয়। আমি ইস্যুটা বলছি, কিভাবে গড ইস্যুটা আসে। তার হয়ে তার ধর্মের আরেকজন প্রবক্তা, মানে তিনি একজন পলিটিক্যাল লিডার, তিনি বলছেন, তিনি এত নাম করা লোক, তখন সবাই বলছে যে তিনি নাম করা লোক, তিনি যে সমস্ত প্রজেক্টে কাজ করেছেন, মানে ফিল্মের মিউজিক ডিরেক্টর, খুব নাম করা, দেশে বিদেশে প্রচুর নাম কাজ করেছেন, সেই সবই তো ডিরেক্টর, মানে সেসব ফিল্মের প্রডিউসার ডিরেক্টর সবই তো ভিন্ন ধর্মাবলম্বী, তাদের কাজ দিয়েছেন। তখন এখানে ধর্ম কোথা থেকে আসছে? তখন এই প্রবক্তা বলছেন যে ওই ভদ্রলোককে, মিউজিক কম্পোজারকে কাজ ভিন্ন ধর্মাবলম্বী কি করে দেবে? তাকে কাজ তো ভিন্ন ধর্মাবলম্বী দিয়েছেন গড, গডের কারিশমায়, গডের জন্য তিনি কাজ পেয়েছেন। অন্য ধর্মাবলম্বী দেওয়ার কি? ভালো কথা। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে, অনেকে তো একটু দুষ্ট টাইপের সাংবাদিক থাকে, তারা প্রশ্ন করছেন, তো এখন তিনি কাজ পাচ্ছেন না, সেটা পাচ্ছেন না, অন্য ধর্মাবলম্বীরা দিচ্ছেন না, এটা কেন তুমি কেন বলছো? তাহলে তো এখনো বলো যে তিনি কাজ পাচ্ছেন না, এটা গড দিচ্ছেন না। এখানে আবার ধর্ম কোথা থেকে চলে এলো? কাজে এই যে এখানে, আসলে এখানে আমার বলারই কারণ, এই কন্ট্রোভার্সিটার মধ্যে ঢোকা কারণ নয়, এটা একটা সোশ্যাল
এবং মিডিয়া কন্ট্রোভার্সি। তোমরা হয়তো কন্ট্রোভার্সিটা জানো অনেকে। তুমি দেখো গডকে গড অফ গ্যাপস এই আর্গুমেন্টটাও দেবে, সেটাও আবার খুব কনভিনিয়েন্টলি দেবে। যেখানে অসুবিধা হবে সেখানে দেবে না, যেখানে তোমার সুবিধা হবে সেইখানে তুমি দেবে। কাজ যখন পাচ্ছিল তখন গড দিচ্ছিল, যখন পাচ্ছে না তখন ভিন্ন ধর্মাবলম্বীরা কাজ দিচ্ছে না। কিন্তু তুমি যদি ফিলসফিক্যালি দেখো, দুদিক থেকে আর্গুমেন্টার কোনো কোনো ভ্যালিউ নেই। মানে একটা বাচ্চা বাচ্চা মানুষও বুঝতে পারবে, একটা বাচ্চা মানুষ বুঝবে যে এটা আর্গুমেন্টের কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। আমার মনে হচ্ছে যে আজকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখানে শেষ করি, কারণ কান্টের আর্গুমেন্টটা ধরতে গেলে ওইটুকু আগে বলে রাখি যে তোমরা আরেকবার কান্টের ওই থার্ড অ্যান্টিনোমিটা দেখে রেখো। থার্ড অ্যান্টিনোমির সঙ্গে জুড়ে এটাকে বলবো কান্টের ভার্সনটা কি দাঁড়াবে তাহলে। তোমরা আগেই দেখেছো যে একটা উত্তর, কান্টের উত্তর এখানে বলেই দিলাম যে থার্ড অ্যান্টিনোমির ওই উত্তরটা যে নেসেসিটি জাজমেন্টে থাকে, এক্সিস্টেন্সের নেসেসিটি তুমি কিছুতেই দেখাতে পারবে না। এবং কান্ট, এটা তোমাদের একটু হোমওয়ার্ক দিই, যারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করবে যদি পারো, নাহলে আমি তো বলবোই। কান্ট এখানে একটা ক্লেম করছেন যে এই ওই যে বলেছিলাম যে তিনি এই যে অর্ডারটা সাজালেন যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, কসমোলজিক্যাল আর্গুমেন্ট এবং ফিজিকো-থিওলজিক্যাল আর্গুমেন্ট, এই যে অর্ডারটা, এটার একটা কারণ আছে। কারণটা কি? ওই প্রথমটা দ্বিতীয়টা, দ্বিতীয়টা তৃতীয়টার উপর নির্ভরশীল। তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল, নিজেরা উদ্ধার করতে চেষ্টা করো কিভাবে। তোমরা না পারলে আমি বলবো, আমি প্রথমে তোমাদের জিজ্ঞাসা করবো তোমরা উদ্ধার করতে পেরেছো কিনা, না হলে আমি বলে দেবো, যেহেতু আমি এখানে একটা দায় নিয়ে পড়েছি বলবার। সেটা কিভাবে কসমোলজিক্যাল আর্গুমেন্টটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টের উপর ডিপেন্ডেন্ট, এটা কান্টের থেকে তোমরা একটু আবিষ্কার করতে চেষ্টা করো। দেওয়া এই কারণে নয় যে আমি টিচারের মতো তোমাদের হোমওয়ার্ক দিলাম, সেটা নয়, এটা তোমাদের ভলেন্টারি কাজ, যদি ইচ্ছা হয় করো। বলার কারণ এটা যে আমি তোমাদের বলে দিলাম জিনিসটা, এটা খুঁজে বের করার যে আনন্দটা, দেখো যদি খুঁজে বের করতে পারো একটা অসাধারণ আনন্দ পাবে। এই জন্য বললাম, আনন্দ দেওয়ার জন্য। সময় না পেলে করতে হবে না, কিন্তু আমি চেষ্টা করতে বললাম। কোথায় পাবে কথাটা? কথাটা একদম ওই সেকশনটায়, ওই পেজ যেটা 569 থেকে শুরু হচ্ছে, চ্যাপ্টার 3, সেকশন 5, on the impossibility of the cosmological proof of God's existence। এটার মধ্যেই পাবে, বেশি নয়, 3-4 পাতা। যদি একটু পড়ে ফেলতে পারো তাহলে এখানে কিন্তু আমাদের আলোচনাটা খুব রিচ হবে। আমি আজকে এখানেই শেষ করি। এবং তোমরা জানো যে গড প্রজেক্ট, আচ্ছা আলোচনাটা শেষ করি, তারপরে দু একটা কথা বলবো। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে এখানে আলোচনাটা শেষ করে রেকর্ডিং বন্ধ করি। কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার একটা জিনিস শোনা যাচ্ছে? হুম হুম। হ্যাঁ, একটা জিনিস আমার একটু মনে হচ্ছিল, পরে যদিও আপনি উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে ন্যাচারাল অবজেক্টের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে আম, কর্তা, তো এখানে আমার মনে হচ্ছিল বেশ কিছু জায়গাতে এরকম ন্যাচারাল অবজেক্ট যেগুলো বা যা কিছুই সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু প্রকৃতি থেকে সৃষ্ট বা প্রকৃতি থেকে সৃষ্ট বা প্রকৃতি সৃষ্টি করছে, এরকম একটা জবাব দেওয়া হয়। অন দি আদার হ্যান্ড যেগুলোকে আর্টিফ্যাক্ট, যাদের মানে কর্তাকে আমরা এক্সপিরিয়েন্সে পাই, এইটা বলা হচ্ছে সেই আর্টিফ্যাক্টকেও যদি রুট কজ হিসাবে
পিছিয়ে যাওয়া যায়, তাহলে তাদের যে এলিমেন্ট থেকে আসছে সেই এলিমেন্ট গুলোও নেচার থেকে আসছে, তো সেই হিসাবে তো ওখানে রিডিউস করে দেওয়া যেতে পারে। এই সেন্সে তো কর্তা একটাই নেচার, এই হিসাবেও একটা দেখানো যেতে পারে। আর একটা দিকে যে ন্যাচারাল অবজেক্টের কর্তা কে, সেটাকে কি এক্সপিরিয়েন্স করেছি, এই যে প্রশ্নটা, সেটার উত্তরে কেউ তো মানে সেটা যুক্তিপূর্ণ হলো কি না হলো এরকম উত্তর তো সে দিতেই পারে, হ্যাঁ সেটার কর্তা হলো নেচার, প্রকৃতি সৃষ্টি করছে। মানে সেক্ষেত্রে প্রকৃতি বলতে ওই রিলিজিয়াস অ্যাকাউন্টের মতো ঈশ্বরের ইচ্ছা সৃষ্টি হয়েছে এরকম না, সে একেবারে এই কজাল যে এফেক্ট সেটা দিয়েই প্রকৃতির ব্যাখ্যা দিতে পারে। তো এইটা কি, এই উত্তরটা কি প্রাসঙ্গিক, মানে যুক্তিপূর্ণ? এটা আমার জাস্ট একটা হ্যাঁ, মাথায় এলো। অর্পিতা, তুমি আর একটা দিক খুললে, যেটা আমি একটু করে এড়িয়ে যাচ্ছিলাম, হয়তো কিছুটা কনসাসলি, কিছুটা আহ, আলোচনার সংক্ষিপ্তকরণের জন্য। সেটা হচ্ছে, তুমি যে দিকটা কথা বলছো সেটা একেবারে সাংখ্যের কথা, সাংখ্য দর্শনের কথা, যে হ্যাঁ প্রকৃতি তো ওইভাবে তৈরি করে। এবং তুমি খেয়াল করে দেখো, আমি এটা এখনই রেকর্ডিং বন্ধ করছি না, কারণ এটা হয়তো অনেকেই ইন্টারেস্ট পাবে এই সমস্ত, এখানে অনেক ইনসাইটস আছে বিভিন্ন দর্শনের, বিভিন্ন বক্তব্যের, আর্গুমেন্টের মধ্যে, তার থেকে অনেকে ডেভেলপ করতে পারে। আমাদের মূল আলোচনা যদিও শেষ হয়ে গেছে, তো রেকর্ডিংটা চলতে থাকুক। খেয়াল করে দেখো, তোমাকে গড দরকার হবে তুমি যদি অরিজিনাল এলিমেন্টের মধ্যে মোশনকে না রাখো। এখন নিউটনিয়ান ফিজিক্সে গড দরকার হচ্ছে না, কারণ মোশন এন্ড রেস্ট দুটোই অরিজিনাল এর মধ্যে রয়েছে, এলিমেন্টের মধ্যে রয়েছে। কারণ কি, মোশনে যে অবজেক্ট রয়েছে মোশনে থাকবে, রেস্টে যে রয়েছে রেস্টে থাকবে, কাজে মোশন রেস্ট রয়েছে। কাজে তারা টরে টক্কা করে একে ওকে ঠুকে ঠাকে আরো কিছু করে ফেলতে পারে। নৈয়ায়িকের ক্ষেত্রে সমস্যা কেন? গতি জগতের মানে এলিমেন্টস এর মধ্যে নেই। এলিমেন্টস এর মধ্যে পরমাণু আছে, আকাশ আছে, দিক কাল এগুলো আছে, সামান্য আছে, এগুলো সব আছে ফার্নিচার তো। এই যে যত রকম, এর মধ্যে দেখো কর্মটা, কর্মটা জগতের, কর্ম সবসময় সৃষ্ট, নিত্যকর্ম হয় না। মানে নিত্যকর্ম অন্য অর্থে, কর্ম তো একটা কেউ তৈরি করে, কর্মকর্তা থাকে। তুমি যদি অরিজিনাল এলিমেন্টের মধ্যে, পরমাণুগুলোর মধ্যে কোনো গতি নেই, পরমাণুগুলোকে ধাক্কা দিলে তবে চলবে, তাই জন্য গড লাগবে না, গড ছাড়া হবে না। ওটা এর পিছনের ফিলসফিটা বলছি আমি এখানে। কিন্তু সাংখ্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো দেখি, প্রকৃতি তো সর্বদা গতিশীল, পরিবর্তনশীল, হয় স্বরূপ পরিণাম হচ্ছে, নয় বিরূপ পরিমাণ হচ্ছে। মানে তিনটে গুণের নিজের মধ্যেই, ওই তিনটে রিল নিজের মধ্যেই তিনটে রিল ঘুরছে, সবসময় ঘুরছে। কিন্তু যখন এন্টাঙ্গলড হচ্ছে এটা ওটার সাথে, তখন জগৎ সৃষ্টি হচ্ছে। আবার ছাড়িয়ে টাড়িয়ে দিলে তিনটের মধ্যে ঘুরতে থাকছে। তাহলে গতিটা কিন্তু অরিজিনালের মধ্যেই রয়েছে। তাহলে অরিজিনাল প্রাইমোর্ডিয়াল এলিমেন্টের মধ্যে যদি গতি থাকে, তাহলে এটা আরেকটা প্রজেক্ট, মানে অপশন হয়ে যায় যে তাহলে কিন্তু কর্তা লাগছে না। কিন্তু তবুও একটা একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা একটা উত্তর দেওয়া যায়। একটা প্রশ্ন হচ্ছে যে, ওই যে তিনটে তো নিজের মধ্যেই ঘুরছিল, তো যেমন চলছিল তেমন চলছিল, কিন্তু এইটার সৃষ্টিটা হলো কি করে? ওই একটা কজ দেখাতে হবে, এটা ওটাকে ঠুকেছিল, এটা ওটার সঙ্গে টকরিয়ে গিয়েছিল, টাকরা গায়া থা, সেটা একটা দেখাতে হবে। তাই জন্য ওই পুরুষের ছায়া প্রকৃতির ওপর এসে পড়েছিল, একটা বলতে হবে। কিন্তু এখানে এটা একটা এক রকমের উত্তর তোমার কথাটার, বা একটা, তুমি কথাটার উত্তর ঠিক নয়, তুমি তো প্রশ্ন জিজ্ঞাসা করেন, একটা এক্সপ্লানেশন বলেছো, তার একটা ফার্দার র্যামিফিকেশন। কিন্তু এখানে যেটা চাওয়া হচ্ছে, কজে শুধু যাওয়া হচ্ছে না, কিন্তু অন্তত আজকে যে অংশটুকু আলোচনা করা হচ্ছে সেখানে এজেন্টে যাওয়া হচ্ছে। এজেন্ট কে? যে কনসাস বিইং, যে অ্যাক্টিভ বিইং, কনসাসলি ফ্রিলি অ্যাকশন করে, সেটাই যাওয়া হচ্ছে। কাজেই
তুমি যে এক্সপ্লানেশন দিচ্ছ ওটা সাংখ্যের এক্সপ্লানেশন পর্যন্ত গিয়ে এক্সপ্লানেশন হবে, কিন্তু অল্টারনেটিভ এক্সপ্লানেশন হবে। কিন্তু এই আর্গুমেন্ট দিয়ে যেটা চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু কনসাস এজেন্ট। এইখানে কিন্তু কনসাস এজেন্ট যেই বললে, তাহলে কিন্তু ন্যাচারাল আর আর্টিফ্যাক্টের মধ্যে পার্থক্য তোমায় করতেই হবে। আর্টিফ্যাক্টের ক্ষেত্রে কনসাস এজেন্ট থাকে, কজ থাকে শুধু বললে দুটোরই কজ থাকে, ঠিক আছে, কজের থেকে এফেক্ট থেকে কজে গেলাম তো যাবে, এটা তো অ্যানালিটিক্যাল হয়ে যাবে। এভরি এফেক্ট হ্যাজ ইটস কজ, এটা অ্যানালিটিক্যাল জাজমেন্ট। স্যার এখানে কনসাস এজেন্ট যদি বলা হয় তাহলে আহ, আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন যে গাছে ফুল ফুটছে, সে ফুল ফোটার কর্তা আমরা কি কি দেখতে পাচ্ছি না তো ফুল ফোটার এবারে একটু আমি সম্পূর্ণ এখান থেকে সরে গিয়ে খুব একটা সাধারণ বিজ্ঞান মনস্ক লোকের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে কনসাস এজেন্ট অ্যাজ হিউম্যান বিং অ্যান্ড আদার আদার অ্যানিমালস আর উদ্ভিদ এই হিসাবে যদি দেখি তাহলে একদিকে বলা যাবে যে উদ্ভিদকেও কনসাস এর মধ্যে ফেলা যাবে, বা বিং কোন অর্থে বলবো সেটা ব্যাখ্যা আলাদা হবে। তো সেখানেও ওই পুরো রিপ্রোডাক্টিভ পার্টের একটা আসপেক্ট হিসাবে ফুল ফুটছে। আর হিউম্যান বিং কে কনসাস বিং বলতে যদি আমি হিউম্যান বিং ধরি তাহলে দুটোর মধ্যে পার্থক্য করতে আমার মোটর অর্গান এই এই জায়গাটা আলাদা হচ্ছে। তো আমি এই কাইনেস্থেটিক্স, মোটর অর্গান এই সমস্ত শব্দগুলো যদি এর মধ্যে আমি আনি, এনে যদি পার্থক্য করার চেষ্টা করি, আমি জাস্ট জানার চেষ্টা করছি যে এটা কি খুব গায়ের জোরে পার্থক্য করার চেষ্টা করা হবে নাকি এটার কোনো গ্রাউন্ড আছে? না, গায়ের জোরে পার্থক্য হবে না, কিন্তু এটা দিয়ে তুমি বেশি দূর এগোতে পারবে না। প্রথম কথা হচ্ছে গাছের এজেন্সি আছে এটা কেউ বলবেন না, মানে কনসাসনেস আছে পর্যন্ত থাকবে, এজেন্সি আছে, গাছ ইচ্ছা করে করে, ইচ্ছা করলে অন্যরকম করতে পারতো এরকম একটা ইচ্ছা আছে, এটা কি কেউ বলবেন? সেটা তো হয় না। এজেন্সি আছে, এজেন্সির তো কথাটা একটা মানে আছে। মানুষের এজেন্সি আছে, মানুষ হুম যা যা করে সবকিছুর এজেন্সি, তারও এজেন্সি নেই। যেমন আমার হার্টটা চলছে, আমার হুম তো এজেন্সি, তাতে তো এজেন্সির কথা বলি না, তাই না? আমার হুম চোখের পাতা পড়ে, তারও এজেন্সির কথা বলি না। কিন্তু এজেন্সি মানে তো আমি কনসাসলি ডিসাইড করে এটা করি, কিন্তু হুম গাছ কনসাসলি ডিসাইড করে করে। আর হুম তারপরে হচ্ছে এই আর্গুমেন্টটা নিয়ে খুব বেশি দূর এগোতে পারবে না, তার কারণ হলো যে এজেন্সি তুমি কতদূর পর্যন্ত দেবে? গাছ পর্যন্ত টেনে নিয়ে গেলে, পাহাড়, নদী, হুম তাহলে তোমার ওই প্যানসাইকিজম করতে হবে, তাই না? সবকিছুর মধ্যে একটা মাইন্ড আছে, সে তো হ্যাঁ, একটা পরের মতনই হয়ে যাবে সেই ব্যাপার, মতো সেই সেই মানে অ্যানিমিজমের মতো হয়ে যাবে। মতো হয়ে যাবে। সেটা তুমি তো আরেকটা সেন্সে গড মানছো, সেই হ্যাঁ, না না সেটা তো হবে না, আমি সেটা বলতে চাইও নি। সেটা বলতে চাইছো না। কিন্তু হ্যাঁ এই যে ওইখানেও এজেন্সি দেওয়ার তো একটা সীমা আছে। তুমি অ্যানিমাল কিংডমেও আমরা জানি এখন এজেন্সি আছে। যেমন ধরা যাক আমি খুব রিসেন্টলি একটু দেখছিলাম, মানে রিসেন্ট রিসার্চ গুলো ক্রোজদের নিয়ে, মানে হুম র্যাভেন্সদের নিয়ে হুম সাংঘাতিক এখন রিসার্চ হচ্ছে এবং সাংঘাতিক জিনিস বেরিয়ে আসছে র্যাভেন্সদের নিয়ে। আমি তোমাদের সবাইকে বলছি, যাদের ইন্টারেস্ট হুম আছে দেখতে পারো, সাংঘাতিক জিনিস বেরিয়ে আসছে। তাদের এজেন্সি মানে তাদের রেশনাল এবিলিটি, হুম মানে সেটা তুলনা করা যায় না, অনেকটা মানুষের থেকে বেশি, কিছু কিছু জায়গায়, কিছু কিছু ডাইমেনশনে মানুষের থেকে বেশি। যেমন ওরা রেকগনাইজ করতে পারে মানুষের মতোই, এবং তারা ফেস রেকগনিশনের এবিলিটি মানুষের থেকে বেশি। তুমি একবার দেখে যতক্ষণ না যতজনকে মনে রাখতে পারো একবার দেখায়, সে খুব পছন্দের লোক হলে মনে রাখতে পারো, বেশিরভাগ লোককে ভুলে যাও, ওরা কিন্তু ভুলে না। ওরা একবার দেখায়, ওদের কাছে দুটো ক্যাটেগরি আছে, সে বন্ধু লোক না শত্রু লোক, কিন্তু সেটাও হয়ে থাকবে, এবং ওদের কালেকটিভ মেমোরি আছে। মানে পুরো হুম কাক কমিউনিটি জেনে যাবে বন্ধু লোক, পুরো কাক কমিউনিটি জেনে যাবে এ শত্রু লোক। কাজে আমি এটা যখন দেখছি, তাহলে তাদের সাংঘাতিক ভাবে এজেন্সি আছে ওদের মধ্যে। কিন্তু এজেন্সিকে তুমি কতদূর পর্যন্ত টেনে নিয়ে যাবে? বেশি দূর নিয়ে যেতে পারবে। গাছের তো আর এজেন্সি বলতে পারবে না, হুম 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 একটা মসের তো আর এজেন্সি বলতে পারবে না। কিন্তু হ্যাঁ যেটা প্রমাণ করা হচ্ছে, এটা তো এজেন্সি প্রমাণ করা হচ্ছে। হুম তো তুমি যেখানে ন্যাচারাল অবজেক্ট দেখছো সেগুলো আর্টিফ্যাক্ট, সেগুলো একরকমের, আর যেগুলো ন্যাচারাল অবজেক্ট দেখছো সেগুলো
কন্টিনজেন্ট, সেগুলো কন্টিনজেন্সি বলে দুটোকে এক করে দিয়ে এক একটা এজেন্টে চলে গেলে তো সেটা তো আমি যেতে দেবো না, তাই না? বা কারেন্টও হ্যাঁ, যেতে দেবো না। ঠিক ঠিক। কাজে তোমার সূক্ষ্মতাটা তো তুমি সবকিছু একটা জেনারেল কজ আছে বলে দিলে তা কি হয়? আমি তো না, আংটি বানাতে গেলে একরকম জিনিস খুঁজে বের করি, আর গান গাইতে গেলে আরেকটা জিনিস নিয়ে আসি। তো রাইট। দুটো তো সবই এক কজ থেকেই তৈরি হবে। তো গান গাইতে গেলেও কিছুটা তামা পিতল সোনা নিয়ে এলাম, তাই দিয়ে হুম, গান হবে, তা তো হয় না। গান মানে গাওয়ার গান হুম, তো হুম, হয় না, মানে সবকিছুর কজ তো আলাদা। তুমিও জেনারেলাইজ করে একটা বলে দিলে একটা কজ আছে, তো কি হবে? করোনার একটা, সবই ভাইরাস থেকে হয়। করোনার একটা ভাইরাস আছে, আবার পক্সের আরেকটা ভাইরাস আছে, সেটা এক থেকে হয় না। হুম, হুম, জেনারেলাইজ করে দিলে তো কি করবো আমি? হুম, হুম, এখানে ভাববার অনেক জায়গা আছে এখানটা, মানে আমার তো খুব ইন্টারেস্টিং লাগে। আমি অনেক ভেতরে গিয়ে জিনিসটাকে খুঁজে দেখতে চাই যে এটা কত দূর যায়, এবং সত্যি করে হুম, থিওলজি কি কি ক্লেম করে থিওলজি। কিন্তু আর্গুমেন্ট গুলো যদি চেপে ধরো তখন দেখবি আর্গুমেন্ট গুলোর ভেতরে কিছু নেই সত্যি করে। হ্যাঁ, কেউ, আমি কারোর রিলিজিয়াস ফেতে আঘাত করতে চাই না, কিন্তু আর্গুমেন্ট যখন ফিলসফি চলছে, আমি শুধু ফিলসফিক্যাল পয়েন্টটা বলছি, আর্গুমেন্টটা কতদূর নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আজকে এখানে থাকি। খুব মজা লাগলো এই জায়গাটা আর্গু তোমাদের সাথে আলোচনা করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।